আসসালামু আলাইকুম। আজকে ফসফরাস সম্বন্ধে আলোচনা করার আগে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমরা তো রোগ হলে চিকিৎসা করি, তার মানে ফিজিক্যালি যখন রোগ দেখা দেয় তখন আমরা চিকিৎসা করি। কিন্তু আমরা যদি ফিজিক্যালি আসার আগে যদি তারে সারাইতে পারি, তাইলে যদি ইয়েটা হয়, মানে একুইট অবস্থা আসে, তাইলে আর ওষুধ খেতে হবে না বা হাসপাতালের দরকার হবে না। এটা আমার অভিজ্ঞতায় বলছি, এটা আমি কারোর অভিজ্ঞতা, আমি নিজে আমি পরীক্ষা করেছি আমার মধ্যে। হ্যাঁ, আমি দেখেছি যে যদি ফিজিক্যালি আসার আগে আমরা, বিশেষ করে ক্রনিক অবস্থা তো থাকে, তাহলে আমি বলতেছি একুইট অবস্থা আসার আগে, একুইট অবস্থা হলো তো মানে বেহাল অবস্থা হয়ে যায়, আর ক্রনিক তো চলতে থাকে। যখন একুইট উচ্ছ্বাস হয়, ক্রনিক তো মূলত ক্রনিক, একুইট উচ্ছ্বাস যখন হয়, এর আগে যদি আমরা সামাল দিতে পারি চিকিৎসা করে, তাইলে কিন্তু আর একুইট অবস্থা আসলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। এটা আমার অভিজ্ঞতা। যেমন মনে করেন যে তাহলে কীভাবে সামাল দিবেন, হয়তো প্রশ্ন উঠতে পারে যে এখানে সামালটা কীভাবে দিবেন, এখানে তো বুঝবেন কীভাবে, চিকিৎসা করবেন কীভাবে। আসলে ব্যাপার হচ্ছে কি, তার চিকিৎসা করতে হইলে আপনাকে তার, যে ব্যক্তি চিকিৎসা করবেন তার স্বভাব তো থাকবে, স্বভাবের বাড়াবাড়ি, রোগ হইলে স্বভাবের বাড়াবাড়ি করতে, যদি স্বভাব যদি তার ঠিক ইয়া করতে পারেন, যেমন মনে করেন যে কেউ তার স্বভাবগুলো যদি একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, অথবা যেহেতু তার আবেগ বেশি আছে না, এরকম আবেগজনিত কারণে সে রোগে পড়ে। কারণ আবেগ কি করে, আবেগ কিন্তু আমাদেরকে ধ্বংস করে, ক্ষতি করে, বিবেক কিন্তু আমাদেরকে রক্ষা করে। কোনো কিছু করার আগে যদি সে ইম্পালসিভ না হয়, মানে অর্থাৎ আগে কিছু না ভাবে, এটা তো আবেগ, এবং তখন কি হয়, তখন দুর্ঘটনা ঘটে যায়। কোনো কিছু ঘটার আগে যদি সে নিজেকে ইয়া করতে পারে, কন্ট্রোল করতে পারে, অর্থাৎ আবেগ বিবেক দ্বারা, তাহলে কিন্তু সে রক্ষা পায়। তাই এইভাবে আমরা খুঁজে বের করতে হবে। এবং তার স্বভাব চাল চলন, যে যদি মরবিড অবস্থা হয়, যেটা বাড়াবাড়ি হয়, এখন একটা ব্যক্তি খুবই শান্ত, তাহলে কি ধরবেন, খুব শান্ত, তাহলে এখানে দেখেন একটা মানুষ কিন্তু একেবারে শান্ত হইতে পারে না 100%, নিশ্চয়ই কোনো কিছুতে লুকিয়ে রাখে, তাহলে বের করতে হবে আসলে প্রকৃত শান্ত কিনা। আর প্রকৃত শান্ত হইলে কি জীবনে না তার রাগ নাই বা সে শান্ত, না, এটা হতে পারে না, মানে ধরবেন যে তার কিছু একটা আছে। তো এই শান্ত অবস্থা পাওয়া যায়, সেটা হবে মরবিড অবস্থা। যদি পাওয়া যায় প্রকৃতপক্ষে সে শান্ত, রাগে না, আসলে রাগে না। আমি একটা রোগী পেয়েছিলাম, যে তার জিজ্ঞাসা করেছিলাম, সে রাগ করে না, মানে ঝগড়াঝাটি করে না, বাড়িতেও করে না, তার কাজের জায়গাতে বিদেশে থাকতো, সে কোমরে একটা টিউমারের সমস্যা, টিউমার ছিল তার, বিদেশে থাকাকালেও সে রাগ করতো না, ঝগড়া করতো না, বেগুনার করতো না। আমি খুঁজছি অনেক, পাইনি। তো পরে যাইয়া আমি ওপিয়াম পাইলাম তার অবস্থায়, ওপিয়াম দিয়ে ওষুধ দিলে, আর একবার মনে হয় 2বার আসছে মনে হয়, ওষুধ দেওয়ার পরে কমে গেছে বলতে আইসা, তারপর সে বিদেশ চলে গেছে, দ্বিতীয় ওষুধ নিয়ে, মানে ফলো আপ, একবার ফলো আপের পরে আর আসতে হয়নি তাকে। তাহলে আমরা আগে থেকেই আমাদের, যেমন অনেক ডাক্তার বলেন, মানে আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা বলেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে আমি শুনেছি, তারা বলছেন যে রুগীদেরও চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা করবো, কিন্তু আমাদের তো চিকিৎসা নাই, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি তাদের সাথে ওই সরাসরি ভিডিওটা দেখেছি, যদি সরাসরি তাহলে আমি বলতাম যে আমাদের চিকিৎসা আমরা আগে করতে হবে সবাই মিলে, ঠিক আছে, এটাই আমার বলা ছিল। তো এখন ফসফরাস সম্বন্ধে যদি আলোচনা করার প্রথমে আমি বলি যে ফসফরাস কিন্তু একটা লক্ষণ আছে রেপার্টরিতে, ব্রাদারহুড সেন্সেশন অফ, তার মানে কি, তার মধ্যে সবসময় ভ্রাতৃত্ব বোধ থাকে। ফসফরাসের রোগী সহজেই মানুষকে নিজের বন্ধু বানাইতে পারে, নিজেও সহজে বন্ধু হইতে পারে, এই কৌশলগুলো সে জানে। কিন্তু এই যে বন্ধুত্ব, এই যে বন্ধু বানানোর প্রবণতা, এত মানে ভালোবাসা, এটার পিছনে কিন্তু উদ্দেশ্য আছে, তার কাজ আদায় করে নেওয়া। এটা কিন্তু আসলে ওই যে চকচক করলে স্বর্ণ হয় না, বলে না, সোনা হয় না চকচক করিলে, এই যে এই অবস্থা।
আপনার ফসফরাসের রোগীর সাথে যদি আপনি দেখা হয়, আপনি তার চিনেন না, সে তো আপনার থেকে তথ্য নেওয়া শুরু করবে, সালাম দিবে, বা যে যে মুসলমান হলে সালাম দিবে, হিন্দু হলে ইয়া দিবে, যাই হোক সেটা দিয়ে সে আপনার মধ্যে ঢুকবে। মানে সে চাইবে আপনার দ্বারা তার কোনো উপকার হবে কিনা। সে কিন্তু সব ধরনের মানুষ হইতে, এবং একজন নিম্ন শ্রেণীর মানুষ হইতে শুরু করে সে সর্বোচ্চ মানুষ পর্যন্ত সে সবার সাথে সম্পর্ক রাখে, সবার সাথে বন্ধুত্ব ভাব রাখে। কারণ সে দেখে যে আমার সব যে কোনো মানুষের দরকার হইতে পারে। এটা তার লাভের চিন্তায়, যেটাকে আমরা বিজনেস টক্স অফ ডেলিশন, বিজনেস টক্স অফ ডেলিশন ডুইং বিজনেস, এটা রেফারেট হইতে আছে। এরপর বিজনেস টক্স অফ ডেলিশন বিজনেস, তার মানে কিটা, তার মাথায় ওই লাভের চিন্তা, যে এই লোকটার সাথে ইয়ে করলে তো আমার লাভ হবে। হ্যাঁ, তখন তার মধ্যে বন্ধুত্ব খুব সাংঘাতিক হবে। এবং চিকিৎসকের কাছে যাইও, কেমন আছেন ডাক্তার সাহেব, আপনার শরীর ভালো আছে তো, কিছু মনে করি না, বাচ্চা ক্ষেত্রে কয়জন আপনার, এমন অবস্থায় সে করে ফসফরাসি করে। ফসফরাসি মানে কি, হাস্যোজ্জ্বল, মানে প্রাণবন্ত, কিন্তু উদ্দেশ্য থাকে তার, এটা তার আসল রূপ নয়। এখন ফসফরাসের রোগী আপনার কাছে কেন আসবে? সব ওষুধের রোগী তো রোগ দেখা দিলে আসবে না, তেমন ফসফরাসের রোগী সমস্যা দেখা দিলে আসবে না। সাথে সাথে আসবে কখন? যখন একটা রেপার্টরিতে একটা ইয়ে আছে, রুব্রিক আছে, অ্যাংজাইটি ডার্ক ইন, অ্যাংজাইটি ইন ডার্ক, যদি বুঝাই বলি, তার মানে অ্যাংজাইটি মানে কি হইব না, কি হইব না, হ্যাঁ কোনটা জানি হয়, কি জানি হয়, এই তো অ্যাংজাইটি, দুশ্চিন্তা না। ডার্ক ইন মানে অন্ধকারে, অন্ধকারে দুশ্চিন্তা। এবার যদি মিনিং করি তাহলে হবে, এরকম পাওয়া যাবে অন্ধকারে সে দুশ্চিন্তা থাকে না। আসলে অন্ধকার বলতে অজানা। অন্ধকার বলতে কি বুঝি আমরা? আমরা দেখেন অন্ধকারে কিছু দেখা যায় কষ্ট করে, হ্যাঁ, আলো জ্বালাইতে হয়, হ্যাঁ, তার মানে জানতে হয়। যখন সে তার রোগ সম্বন্ধে অজানা থাকে, বুঝতে পারতেছে না কি রোগীটা, আর কি হয়ে গেল, কি জানি হয়, কি হয়, তখনই সে ডাক্তারের কাছে হয়। আর যতক্ষণ পর্যন্ত সে অন্ধকার না থাকে, মানে রোগটা নিয়ে শঙ্কিত না হয়, ডাক্তারের কাছে সে আসবে না। এবং চিকিৎসাকালেও যদি দেখে যে ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না, তখন ডাক্তারকে জিজ্ঞাসা করবে, আচ্ছা 2 মাস হয়ে গেল কিন্তু ডাক্তার কিছু হচ্ছে না, কি ব্যবস্থা, টেনশন করে যায়। আর আরেকটা বিষয় আছে ফসফরাসের রোগীর, যেটা রেপার্টরিতেও আছে, সেইটা হলো যে এই, আমি লক্ষণটা বলি, এই অ্যালার্ট, এটা তো বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্টনেস, বাচ্চাদের ক্ষেত্রে, ও কিউরিয়াস, সরি কিউরিয়াস ওয়ান্টস টু নো দ্য ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান। আমি ওষুধগুলো লিখি, আরো কয়েকটা ওষুধ, অল্প কটা ওষুধ আছে, এর মধ্যে ফসফরাস প্রধান। কিউরিয়াস মানে তো বোঝেন, কিউরিয়াসিটিতে জাগে, মানে জানার ইচ্ছা, মানে কোনো কিছু গভীরে, মানে কোনো বিষয় সম্বন্ধে জানার ইচ্ছা। ডাক্তারকে সে যেহেতু তার একটু ইয়ে হয় যে ডাক্তার কাছে গেলাম, কারণ তার তো উদ্দেশ্য, আমি যদি খামাখা টাকা খরচ করে, শুধু টাকা খরচ করে চিকিৎসা করলাম, হ্যাঁ, কোনো লাভ হইল না, সময় ব্যয় হইল, আগে ডাক্তার সঙ্গে আমি জানি নি, তার এই উদ্দেশ্য এরকম থাকে। যদি না জানে আর কি, তখন সে জিজ্ঞাসা করে আর কি, সাধারণত ডাক্তারদেরকে, যে স্যার আপনি তো মনে করেন আপনি কোন কলেজ থেকে বা কোন বিশ্ববিদ্যালয়তে পাস করছেন, বা কোন মেডিকেলতে পাস করছেন, হ্যাঁ, এরকম রোগী চিকিৎসা করছেন, যে আমার এই সমস্যাগুলো আমি কেমন চিকিৎসা, কেমন হয়, ভালো হয়নি, এই যে কিন্তু ডাক্তারের যোগ্যতা সম্বন্ধে সে পরীক্ষা করে নেয়। এটা কিন্তু ফসফরাসে আছে, প্রায় সময় এই জিনিসটা ঘটে বেশি ফসফরাসে। এই জিনিসটা সে জানতে চায়, যে কিউরিয়াস ওয়ান্টস টু নো দ্য ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান। ফসফরাস কিন্তু এখানে একদম অগ্রগণ্য। তারপরে দেখেন বাচ্চাদের ক্ষেত্রে ফসফরাস কি বলতে হয়? বাচ্চা যদি ফসফরাস ধরতে হয়, বাচ্চারা দেখবেন সে আপনি যা করতেছেন, আপনার হাত বা কাজ যতটাই করতেছে, সবগুলো চোখগুলো সে
চোখ দিয়ে সেভাবে ইয়া করবে। আপনি যেদিকে চাচ্ছেন প্রত্যেকটি মুভমেন্ট আপনার সে এভাবে চোখ দিয়ে ইয়া করবে, দেখবে। এটা কিন্তু একটা স্বভাব এই ফসফরাসের বাচ্চাদের ক্ষেত্রে। এটা যদি ধরতে পারেন, এখানে যদিও আরো কয়েকটা ওষুধ আছে, কিন্তু ফসফরাসের অগ্রগুণ বেশি। আপনি তখন ফসফরাস ভাবতে পারেন, তবুও ফসফরাস দিবেন না, কিন্তু আরো তো জানতে হবে। শুধু একটা অবস্থা দিয়ে তো ওষুধ দেওয়া ঠিক না। তো এটার লক্ষণটা হলো রেপার্টরিতে অ্যালার্ট অর ওয়াচফুলনেস এভরি মুভমেন্ট অফ ডক্টর। ডাক্তারের প্রত্যেকটা মুভমেন্টকে সে কি ওয়াচ করে, দেখে, বা তার সম্বন্ধে অ্যালার্ট থাকে এই তার প্রত্যেকটি মুভমেন্ট সম্বন্ধে। তারপর দেখেন আরো যেটা হলো যে ফসফরাস কিন্তু আসলে কিন্তু সে একা থাকতে পারে না। যদিও সে তার উদ্দেশ্য থাকে ইয়ার জন্য, তবু সে একা কিন্তু থাকতে পারে না। ক্যান্টের রেপার্টরিতে একটা লক্ষণ বা রুব্রিক আছে, ডেলিউশন হি ইজ অন ডিস্ট্যান্ট আইল্যান্ড বা আইসল্যান্ড। এটা আইসল্যান্ড আর কি, বা উচ্চারণ হবে আইল্যান্ড। তার মানে সে আইল্যান্ড থেকে দূরে আছে, সে সবসময় মনে করে। ডেলিউশন তো তার নিজের কোনো ব্যক্তির নিজের ইয়া অনুধাবন, অন্যের না, বাইরের না, অবাস্তব হইতে পারে এবং অবাস্তব সাধারণত হয়। তো আইল্যান্ডটা কি, তার ফসফরাসের আইল্যান্ড কি? ওই যে সে বন্ধুত্ব ভাবাপন্ন, সে বন্ধুত্ব সবার সাথে বন্ধুত্ব স্থাপন করে, তখন লোকের সাথে সে মিশতে না পারে, তখন সে মনে করে কি সে মনে করে যে আমি তো দূরে আছি, লোক মানুষ থেকে আমি দূরে আছি। আপনার একজন ব্যক্তি এলোন বা একাকী হইতে পারে। আপনার এই যে আমরা এখন যতজনই আছি, আপনাদের মধ্যে আমি আছি, আমি বসে রইলাম, আপনারা কেউ আমার সাথে কথা বললেন না, আমিও আপনাদের সাথে কথা বললাম না। তার মানে কি, আমি এখানে একাকী বোধ করছি, এলোন ফিলিং করতেছি, একাকিত্ব বোধ করছি। তো শুধু খালি যে আলাদা থাকলে যে একাকিত্ব তা না, মানুষের মাঝে থেকেও একাকিত্ব হতে পারে। কারণ যদি আপনি সংগঠিত হয়, কোম্পানি হইতে হয়, সংগঠিত, তাইলে তার সাথে কথা বলতে হবে, মানে মানসিক রিলেশন থাকতে হবে, কমপক্ষে, তাইলে এটা সেই কোম্পানি হইবে। আর সবচেয়ে কমিউনিকেটিভ ফসফরাস, এত কমিউনিকেটিভ ওষুধ মনে হয় আর অন্য ওষুধে নাই। ফসফরাস এত কমিউনিকেটিভ, এত কমিউনিকেশন সে করে, নিজের দায়িত্বে সে আপনার সাথে ইয়া করবে। আগে তো সে বুঝবে যে আপনার সাথে কথা বলা যায় কিনা বা দরকার আছে কিনা। এরকম হয়, কথা বলা দরকার আছে কিনা, তার লাভটা তো সে করবে, তার বিজনেস টক তো সে থাকে, বিজনেস মাইন্ডেড লোক বুঝতে পারবে না। আর সবচেয়ে তার ট্রাস্ট, মানে মেইন পয়েন্ট হলো ওষুধটা ঢোকার মধ্যে এটা তার থাকতে হবে হিপোক্রেসি, ভণ্ডামি। সে একটা হিপোক্রেট, কিন্তু আপনি ধরতে পারবেন না, তার হিপোক্রেসিটা ধরতে পারবেন না। এমনও দেখা গেছে অনেক ডাক্তার বলছেন, তার চেম্বারে বাইরে রুগী বসে আছে, ওয়েটিং রুমে রুগী বসে থাকে না, ডাক্তার ভিতর ইয়েতে গেল, চিকিৎসা করলো, মানে সে ওষুধ প্রেসক্রিপশন নিল। ডাক্তারকে তো প্রচুর প্রশংসা করে, ডাক্তার সাহেব আপনার কথা শুনে আমি আসছি, আপনি খুব ভালো চিকিৎসা করেন, এই রোগগুলো চিকিৎসা করেন শুনছি। হ্যাঁ, এখন বাড়িতে সে কি করবে, ওয়েটিং রুমে যারা আছে তাদেরকে বলছে ডাক্তার কেমন না, শুধু আসলাম কোনো কাজও গুলো ছিল। তখন তো রুগীরা বলে, হয়তো বলতে পারে যে আপনি তো গেলেন, আমি শুনলাম তো তারা ডাক্তারের প্রশংসা করলেন, এখন আপনি ডাক্তার সম্বন্ধে এগুলো বলতেছেন কেন? এইটা হচ্ছে হিপোক্রেসি। আর হিপোক্রেসিটার সবচেয়ে বোঝার যেটা হলো যে ভিতরে সে যা আছে দেখাবে সে তার উল্টা। একজন হিপোক্রেট ব্যক্তি আপনার সমাজের খুব উন্নয়ন বলবে যে হ্যাঁ এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করা যাবে, অথচ দেখে তার নিজের ঘরেই সে পালন করে না, নিজেই সে পালন করে না। তো এটা সে বুঝবে যারা তার পরিবারের সাথে যুক্ত আছে, তার ফ্যামিলিতে, তার বন্ধুরা বুঝতে পারবে যে সে কেমন। এই যদি বাইরে বলে এটা সম্বন্ধে বলো, কিন্তু আমরা কাছে আবার এদিক বলো কেন? আরে বলি আর কি, এটা দরকারে বলি, শুধু বলি না। তো তাহলে ওইখানে তো তুমি ভালো বলার দরকার কি, এত প্রশংসা করার দরকার কি? এখানে আবার তিরস্কার করতেছ, উপর দিয়ে প্রশংসা করতেছেন, আবার ভিতরে তারা ঘৃণা করতেছেন। এই হলো হিপোক্রিসি। এর সাথে অ্যাফেকশনের পার্থক্য আছে। আচ্ছা, ওটা পরে অ্যাফেকশন যখন আসবে তখন এটা বোঝাবো। তো তার ডেলিউশন, হি ইজ অন ডিস্ট্যান্ট আইল্যান্ড,
আচ্ছা, অ্যাংজাইটি অ্যালোন হয় যখন তার একাকী থাকে, সে মনে করে সে আমি একাকী আছি, তখন সে কি দুশ্চিন্তা হয়, তার টেনশন হয়, একমাত্র ফসফরাস, আর কোনো ওষুধ নেই, এই একটাই। তারপরে এঙ্গুইশ অ্যালোন হয়, এও এঙ্গুইশ মানে হলো যে নিদারুণ কষ্ট, মানসিক শারীরিক কষ্ট। কখন হয়? যখন সে একাকী থাকে ফসফরাস। তাহলে বুঝতে পারছেন সে কতটুকু মিক্স চায় মানুষের সাথে। যদি ভালোই তো, যদি সে ওই উদ্দেশ্যটি না থাকতো, নাকি সবচেয়ে ভালো তো না মানুষটা, ফসফরাসের মানুষটা যদি এই উদ্দেশ্যটি না থাকতো, তার ওই মানে লুকিয়ে নেওয়ার, কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য যদি না থাকতো, লাভের চিন্তা না করতো, তাহলে একটা উন্নত চরিত্রের মানুষ হইতে পারতো। আমরা তো মনে করি আসলে সেই খুব উন্নত চরিত্রের মানুষ, কিন্তু কুকুর দিয়ে দীক্ষা নয়, জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে সব ক্ষেত্রে। আচ্ছা, এঙ্গুইশ অ্যালোন হয় একটাই ওষুধ, ফসফরাস। তা আবার এখানে ম্যাগনেটাইট, আচ্ছা এর ম্যাগনেটাইট বীজের একটু এটা র্যাপিডের লক্ষণে বলতেছি। আমি এর আগে একটা কথা বলি ফসফরাসকে চিনানোর জন্য আর কি। আপনারা ডাক্তার মনিরুল ইসলাম ভাইকে চিনেন কিনা কেউ, যিনি মানে কিছুদিন আগে মারা গেছেন? হ্যাঁ, আমি দেখেন, কিন্তু ওনার অসুস্থতার কারণ ছিল ওনারা ওই বন্ধু মারা যাওয়ার পরে, ওনার যে ঘনিষ্ঠ একই স্কুলের মারা যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেছে, মানে ভয় হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, কিনা আমার বন্ধুরা এতদিন চললাম, মানে খুব শখ পাইছে আর কি, মনে মেন্টাল শখ হয়েছে। কারণ ছিল এটা আর কি, উনি অসুস্থ হয়েছে, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল ফসফরাসের। আমি পরে এটা হিসাব করছি, আমি তো আর জীবনে কোনোদিন ভাবি না যে এরকম আগে ভাবলে বললাম যে মনির ভাই আপনি ফসফরাস খান, আমি খাওয়া দিতাম। কিন্তু আমি পরে মারা যাওয়ার পর আমি কি কেন মারা গেল, তো ভালোই ছিল। পরে আমি অ্যানালাইজ করে দেখলাম যে উনি একটা ফসফরাস ছিল, কারণ এত হাসি খুশি, এত ভালোবাসা, পিছনে একটা উদ্দেশ্য ছিল। যাক, এটা শিক্ষার জন্য বলতেছি, এটা কিন্তু কোনো হিংসার জন্য কোনো ইয়ার জন্য না, কারণ জানার জন্য। কারণ আমরা চিনবো কীভাবে, যদি কেউ মনির ভাইয়ের সাথে কথা বলে থাকেন, তাহলে বুঝতে পারবেন একটা ফসফরাসের নমুনা ব্যক্তিত্ব ছিল। আচ্ছা, তারপর দেখেন এই যে বলছিলাম ব্রাদারহুড সেন্সেশন, তার মধ্যে সব ভ্রাতৃত্ববোধ থাকে সবসময়। আর ডিফিউশনটা একটা কমন ফসফরাসের ক্ষেত্রে। এটার এই মিনিংটা হলো দ্য স্প্রেডিং অফ সামথিং মোর ওয়াইডলি, ছড়াইয়া মানে প্রশস্ত, তার কাজগুলো কি প্রশস্ত, মানে একদম স্প্রিড করায়, এমনভাবে সেই বিষয় তার কর্মকাণ্ড। তারপরে দেখেন আরেকটা হলো গুরুত্বপূর্ণ, সে একদম একটা তার ফসফরাস কিন্তু বস্তুটা কিন্তু শাইন করে, শাইনিং বস্তু কিন্তু, নাকি ফসফরাস দেখছেন শাইন করে, এখানে উল্লেখ আছে যে এটা শাইন, উজ্জ্বল দেখা, যার কারণে এত মানুষ তার প্রতি আকৃষ্ট হতে যায়। এই ডেলিউশন নোবেল বি। আচ্ছা, এর আগে আমি এটা বলি, ডিফিউশন তো বললাম, শাইনিংটা বললাম, ডেলিউশন নোবেল বি। নোবেল মানে কি জানেন? মহৎ, মহান, মহান। সে এমন কথা বলে, এমন কাজ করে যেন তাকে সবাই তাকে মহান ব্যক্তি করে। তার একজন যদি পুরুষ যদি ফসফরাস হয়, তার স্ত্রীর সম্বন্ধে সে কি বলবে? দেখেন অন্যান্য স্ত্রী তো ঘরতে বাইরে দেয় না, এটা করে সেটা করে, এর বেশি রেস্ট্রিকশন দেয়, আমি তো সেটা করি না। তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার একটা মানে এটা হলো তার মহত্ব দেখানোর জন্য, এইগুলো বলার তো দরকার নেই। ডাক্তার কি জিজ্ঞাসা করছে যে আপনি স্ত্রীর প্রতি কেমন ইয়া? যদি নিজে থেকে যদি বলে তাহলে বুঝবেন যে তার উদ্দেশ্য আছে, সে নিজেকে মহৎ দেখাচ্ছে। ডেলিউশন নোবেল বি, নিজেকে মহৎ হিসেবে মানে মানুষকে জানানো, দেখেন আমি কত মহৎ। শুধু খালি ফসফরাস না, আর একটা ওষুধ আছে, আমি ওষুধগুলো লিখে আনিনি, আমি হঠাৎ করে প্রস্তুত ছিলাম না, ওষুধগুলো লিখে আনি। যদি আমি এটা যাতে ইউটিউবে থাকবে, আর ইউটিউব চ্যানেলটা আমাদের 3 জন আছে, এই যে আমি 3 জন উপস্থিত আছি, 3 জনের ইউটিউব চ্যানেল আছে, আপনারা দয়া করে এগুলো নেবেন, এই যে সাবস্ক্রাইব করলে আপনারা এগুলো পাবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপেও করতে পারবেন, ব্যক্তিগতও পারবেন। আমাদের কোনো ইয়ে নাই, আপনাদেরকে জানানোর ক্ষেত্রে আমাদের কোনো কার্যণ্য নাই, যেভাবে জানতে চান, ঠিক আছে? আচ্ছা, এরপরে হিপোক্রেসিতে বললাম
বেনিভোলেন্স তো বেনিভোলেন্স তো হলো উপকার করা। বেনিভোলেন্স আন্ডারে বেনিভোলেন্স হলো রেপারেটরি একটা ওষুধ, এটা আন্ডারে যে যে ওষুধগুলো আছে সবগুলো কি করে একটা উদ্দেশ্য নিয়ে মানুষের উপকার করে। বেশিরভাগ ক্ষেত্রে ওই যে যারা রাজনীতিবিদরা এই করে দিচ্ছে, এই করে দেয়, এই করে দেয়, আপনার তহসিলরা কি করে পোস্ট করে, এটি বেনিভোলেন্সের আন্ডারে আছে, বেনিভোলেন্স বিল্ডের আন্ডারে আছে এই ওষুধের ব্যক্তিরা। তো যাক আমি মোটামুটি সরাসরি একটা চেষ্টা করছি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, এবং এই ধরনের ইয়েটাই ওই যে আরও পাইবেন তার চারদিকে অবস্থাগুলা দেখবেন যে আপনারা ইনশাল্লাহ আশা করি ফসফরাস আপনারা মিস করবেন না। এখন কেউ কি প্রশ্ন আছে যে মানে জানার আছে আপনার মানে অজানা রয়ে গেল, গ্যাপ রয়ে গেল আমার বলার মধ্যে কোনো কিছু, আমি তার মুখস্থ আমি করছি না, মুখস্থ বলছি না, এরকম আছে কেউ? হ্যাঁ, জানতে চান যদি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন সবাই।